জাপান সফরে গেলেন প্রধান উপদেষ্টা। 1 লাখ জনশক্তি রপ্তানি, $140 বিলিয়ন বিনিয়োগের আশা। সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, আজ কর্মসূচি স্থগিত। আগামী অর্থবছরে বাস্তবমুখী বাজেট দিতে চায় সরকার। 30% ব্যয় হলেই কেবল বাস্তবমুখী বলা চলে। বাস্তবমুখী বাজেট বলতে বোঝায় যে যেই বাজেটের প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। অতীতে আমরা দেখেছি বাজেট বাস্তবায়নের কোয়ান্টিটেটিভ একটা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে যত টাকা বরাদ্দ হয়েছিল তার কত % ব্যয় করতে পেরেছে। কাপ্তাই হ্রদে পলি জমে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা চলাচল ব্যাহত। 3 ঘন্টার পথে সময় লাগে 5 ঘন্টা। চট্টগ্রামের খাতুনগঞ্জের লবঙ্গের দাম কেজিতে বেড়েছে 20 টাকা, কিছুটা কমেছে এলাচ, দারুচিনি, জিরার দাম। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 6 জুন দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হবে। এবং প্রথম টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। জানা যায় তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথাও রয়েছে। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। একই সঙ্গে জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে ভূমি সচিব ASM সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এর আগে দিনভর আন্দোলনে দাপ্তরিক স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। সবাই সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়। বিকেল 2:45টায় ভূমি মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ভূমি সচিব ASM সালেহ আহমেদ। সভা শেষে আন্দোলনকারীরা জানান, আলোচনা চলমান থাকায় পূর্ব ঘোষিত বুধবারের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আর ভূমি সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিবকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সারাংশ জানানো হবে। আমরা এতক্ষণ আলাপ করেছি, আসলে ওরা তো আমাদের সাথে কাজ করে। আমরা সবাই সচিবালয়েরই কর্মচারী, আমরাও কর্মচারী, যদিও কর্মকর্তা বলি, কিন্তু আইনের ভাষায় আমরাও কর্মচারী। তো আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি, এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। তো এটাই সিদ্ধান্ত। এই জন্য সবাই বলে আছে, আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে কলিংকার করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। শুধু একটা কালকে স্যার যাবেন, যত যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে একটা আমরা 3 জন সাথে থাকবো। আর যদি স্যার 7 জন যান, আমাদের কথা একটা যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এখানে যে কয়েকজন সচিব স্যার আছেন সবাই একমত হয়েছেন।
এর আগে সংশোধিত সরকারি চাকরির অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। কর্মবিরতি দিয়ে মিছিল নিয়ে সচিবালয়ে বাদামতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দিনভর আন্দোলনে দাপ্তরিক স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ ছিল দর্শনার্থী প্রবেশ। সচিবালয়ের প্রধান ফটকে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 2025-26 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা বাস্তবমুখী হবে বলেও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে যে মাপকাঠিতে প্রতিবার বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলা হয় তা 7,000 কোটি টাকা কমিয়ে কি বাস্তবমুখীতে রূপান্তর আদৌ সম্ভব, সে প্রশ্নের উত্তর বিশ্লেষণ করেছেন এম এ আজিম। চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কমতে পারে প্রায় 7,000 কোটি টাকা। কিছুটা আকার কমানো এ বাজেট বাস্তবমুখী হবে বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতিবিদরা বলছেন বাজেটের 30% ব্যয় না হলে সে বাজেটকে বাস্তবমুখী বলা চলে না। বাস্তবমুখী বাজেট বলতে বোঝায় যে যেই বাজেটের প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। অতীতে আমরা দেখেছি বাজেট বাস্তবায়নের কোয়ান্টিটেটিভ একটা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে যত টাকা বরাদ্দ হয়েছিল তার কত % ব্যয় করতে পেরেছে। সেই হিসাবে 30% যদি অব্যয়িত থাকতো তাহলে আমরা বলতাম এটা বাস্তবায়নযোগ্য বাজেট হয়নি। এত ইনফ্লেটেড বাজেট হয়েছে যে অংশটা বাস্তবায়িত হয়। তবে প্রতি অর্থ বছরের বাজেট বরাদ্দের প্রায় 1 লাখ কোটি টাকা বা তারও বেশি অর্থ ব্যয় করতে পারেনি আগের সরকার। বিদায়ী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। তো এখন এই যেটা করা হলো আকার, সেটার ক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য করা হয়েছে। সেটা হলো এই যতটুকু বাজেট প্রস্তাব করা হয় তার প্রায় 1 লক্ষ কোটি টাকা কম খরচ করা হয়, এবং এটা গত 2-3 বছর এরকম হয়েছে। তো সেটাকে হয়তো সরকার মাথায় রেখেছে যে শুধু বড় একটা বাজেট দিয়ে তো আসলে কোনো লাভ নেই। তাহলে বর্তমান বাজেটের সম্পূর্ণ বরাদ্দ ব্যয় করতে পারলেই কি বাজেট বাস্তবমুখী হবে, এমন প্রশ্ন ছিল অর্থনীতিবিদদের কাছে। বাস্তবমুখী বলার মূল অর্থ হচ্ছে এটাই হবে আমার ধারণায়, সেটি হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষী বাজেট আমরা করব না, যেটা আমরা বাস্তবায়িত করতে পারবো না সেরকম বাজেট না করে যেটা আমরা সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে পারবো সেটাই বাই ডেফিনিশন বাস্তবমুখী বাজেট। অবশ্য চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের তুলনায় শেষ 6 মাসে বাজেট বাস্তবায়নের হার বেড়েছে। বাজেটে লাখ লাখ কোটি টাকার হিসেব বড় করে উন্নয়ন আর প্রত্যাশা পূরণের আশ্বাস শুধু নয়। যেহেতু রাজনৈতিক সরকারের বাইরে ঘোষণা হচ্ছে এবারের বাজেট, তাই বাস্তবায়নযোগ্য বাস্তবমুখী বাজেট দেখতে চায় দেশের জনগণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ছাড়া অর্থনীতির অনিশ্চয়তা কাটবে না বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সিপিডির প্রধান কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি 2024-25 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি অসম্ভব। বাজেট বাস্তবায়ন যে সরকারই করুক, প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকলে বাস্তবায়নের সমস্যা হবে না বলেও জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বৃদ্ধি পেয়েছে এবং সেই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে রাজধানীর সিপিডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে স্বাধীন পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। কর অব্যাহতি হ্রাস করা, এ সময় বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে তুলে ধরেন প্রতিবেদন। এতে উপস্থাপন করা হয় 6 অর্থনৈতিক খাত নিয়ে বিভিন্ন সুপারিশ। কর ফাঁকি ও অবৈধ আর্থিক প্রবাহ, এগুলো নির্বাচন ছাড়া অর্থনীতির নিশ্চয়তা কাটছে না বলে মত দেন ডক্টর ফাহমিদা খাতুন। অর্থনীতি অবশ্যই রাজনৈতিক অর্থনীতির মানে কাঠামোর মধ্যে দেখতে হবে। স্থিতিশীলতাটা কিংবা এই যে নির্বাচনের কথা বলছেন, যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের
দেওয়ার এক সময় এসেছে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাড়বে না বিনিয়োগ। এবং আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করার জন্য এবং এখানে কর্মসংস্থান সৃষ্টি করা, বিনিয়োগ আকর্ষণ এবং সর্বোপরি অন্তর্ভুক্তিমূলক একটা প্রবৃদ্ধির জন্য কিন্তু আমাদেরকে এই সংস্কার প্রক্রিয়াটাকে আরো জোরদার করা। এবং এদিকে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হওয়ায় বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির চাপে জীবনমানের অবনমন যেটা দেখেছে, সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো শোভন কর্মসংস্থান সৃষ্টি করা। সেটা করতে গেলে বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে, কিন্তু বিনিয়োগে চাঞ্চল্য আসছে না, একটা অনিশ্চয়তা আছে। আবার প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতা বৃদ্ধি করা, অর্থনীতির প্রতিটি খাতে সংস্কার দ্রুত বাস্তবায়নে আলাদা ট্রান্সপোর্ট গঠনের সুপারিশ করে সিপিডি এবং জীবনমান উন্নত করা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ অন্তর্বর্তী সরকার করছে তা তাদের নিজস্ব অর্জন বলে মনে করে বিএনপি। দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব বলেও জানায় দলটি। রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করে বিএনপি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। গেল ২৪ মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে প্রেস সচিবের মাধ্যমে পাওয়া সরকারের বক্তব্যে হতাশা জানান দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সরকারের ইতিবাচক প্রতিক্রিয়া আশা করলেও তা হয়নি বলে অভিযোগও করেন তিনি। জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলে অমুক দিন অমুক সময়ের মধ্যে সংস্কার শেষ করা যাবে এটা কেউ বলতে পারে না। ঠিক একইভাবে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উছিলা বের করা হচ্ছে। যেমন একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে, আমরাও তো বিচার চাই। তার অভিযোগ, ২৪ মে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে দেয়া বিবৃতিতে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনমনের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি দেওয়া ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। আদালতের রায় অনুযায়ী দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোটি সাংঘর্ষিক নয় জানিয়ে বিএনপির সিনিয়র নেতা বলেন, তিনটি একসঙ্গে চলতে পারে। তিনটা কাজই একসাথে চলতে পারে এবং সেটা চলা উচিত। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে শুনানির পর এ দিন ধার্য করা হয়। এর আগে 14 মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে 2টি ধারায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ভুল উল্লেখ করে বিচারের নামে অবিচার হয়েছে বলে জানান সর্বোচ্চ আদালত। এদিকে তার আইনজীবী শিশির মনির জানিয়েছেন, বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন এটিএম আজহার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর হয়েছে বহু আগে। এটিএম আজহারুল ইসলামও ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন প্রায় 13 বছর। জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের সব মামলার বিচার কাজ। জামায়াতের আবেদনের প্রেক্ষিতে রিভিউ পর্যায়ে যাওয়ার পর এটিএম আজহারের মামলা ফের আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার রায়ের দিন ধার্য থাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয় জামায়াতের নেতাকর্মীরা। রায় ঘোষণার আগেই এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পরে অতীতের সব রেকর্ড ভেঙে এটিএম আজহারকে খালাস দেন আপিল বিভাগ। সর্বসম্মত রায়ে বলা হয়, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করে আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আদালত। নজিরবিহীন বিচার নামে অবিচার করা হয়েছিল। আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের মধ্য দিয়ে সিন্ডিকেটেড অবিচারের অবসান ঘটল, সমুন্নত হল বিচার বিভাগের মর্যাদা। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, আজহারের মুক্তির রায় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে কোনো প্রভাব ফেলবে না, বরং আন্তর্জাতিক মান নিশ্চিতে সহায়ক হবে। ট্রাইব্যুনালের যে রায় এবং যে বিচার, সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন। সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ দিবেন আমরা মেনে নিব। তবে ট্রাইব্যুনালে যে প্রেজেন্ট বিচারগুলো আছে এবং ইন ফিউচার যে ট্রায়ালগুলো হবে, সেক্ষেত্রে এমন কোনো আদেশের বা এমন কোনো সাবমিশনের বিপক্ষে যে সাবমিশন বর্তমান এবং ভবিষ্যৎ ট্রায়ালকে হ্যাম্পার করবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2012 সালের 22 আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয় এটিএম আজহারুল ইসলামকে। 2014 সালের 30 ডিসেম্বর তার মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নির্বাচিত সরকার এসে সংস্কার করবে এমন বক্তব্য সংস্কারকে অনিশ্চয়তায় ফেলেছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন দলটির নেতারা। এটিএম আজহারুল ইসলাম রায়ে ন্যায় বিচার পেয়েছেন এমন মন্তব্য করে তারা বলেন, এখন জামায়াতকে মুক্তিযুদ্ধে ভূমিকা আর দায় স্পষ্ট করতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এনসিপির আলোচনা সভায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনসভাকে শক্তিশালী করা, মৌলিক সংস্কার, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে, এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি কিছু সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা। বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যায়। দেশের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে সতর্ক করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে দেশ পূর্বাবস্থায় ফিরে যাবে। ঐক্যমতটা তৈরি করে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে, যে ওই ফ্রেমওয়ার্কের আন্ডারে গণপরিষদের ইলেকশন হবে। সবাই জুলাই গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় জুলাই সনদ প্রত্যাখ্যানকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তারা। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আইনি কাঠামোতে
সংবিধানে যদি গণতন্ত্রের আভাস থাকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে, জবাবদিহিতার কথা উল্লেখ করা থাকে, তাহলে যে কোনো শাসক গোষ্ঠী যাদের মনের মধ্যেও ফেসিবাদ এবং স্বৈরাচার উকি দেয়, তারাও এই আইন এবং সংবিধানের গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে নিজেরা স্বৈরতান্ত্রিক হওয়ার পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান এনসিপি নেতারা। সেটা সংস্কার সমেত নির্বাচন। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভারতের মণিপুরে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে, যার প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভার থেকে জানা যায়, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের 39 কিলোমিটার দূরে 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। বাংলাদেশ সময় 2টা 24 কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল 47 কিলোমিটার অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকা জুড়ে জোরালোভাবে অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কাপ্তাই হ্রদে পলি জমায় নৌ রুটগুলোতে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা চলাচলে ভোগান্তি বেড়েছে। হ্রদে পানি কম থাকায় অনেক লঞ্চ যেতে পারছে না নির্ধারিত গন্তব্যে। এছাড়া 3 ঘন্টার পথ যেতে যাত্রীদের সময় লাগছে 5 ঘন্টা। সমস্যা সমাধানে স্থানীয়রা হ্রদ খননের উপর জোর দিয়েছেন। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। শুষ্ক মৌসুম থেকেই কাপ্তাই হ্রদে পানির স্তর কমতে থাকে, যা গ্রীষ্ম মৌসুমে সর্বনিম্ন স্তরে এসে পৌঁছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর একেবারেই নিচে রয়েছে। এতে জেলার সাথে উপজেলাবাসীর নৌ যোগাযোগ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হ্রদের তলদেশে পলি জমে নৌপথগুলো আরও সংকীর্ণ হয়ে পড়েছে, ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচলে বেগ পেতে হচ্ছে। জেলার 10 উপজেলার মধ্যে 5 উপজেলায় সড়কপথ না থাকায় চলাচলের একমাত্র মাধ্যম নৌপথ। এরই মধ্যে 3টি উপজেলার সাথে সরাসরি লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় তারা যাচ্ছে গন্তব্যে। 2 উপজেলায় লঞ্চ যেতে পারলেও সময় লাগছে বেশি। নাব্যতা সংকটে লঞ্চ বোট আটকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এতে খরচ ও সময় বেড়েছে। বড় কোনো বোটে করে আসতে হলে আপনার বোটটা বেজে যায়, ঠিক আছে, রোদ্রে কষ্ট হয়, অনেক ধরনের দুর্ভোগ হয়। তারপর আপনার এখান থেকে মালামাল নিতে হলে আপনাদের যে কোনো দ্রব্যমূল্য এখানে দাম বেড়ে যায়। 10টা 20-25 সেখানে এখন 11:30 বাজছে, এতটুকু প্রবলেম। কিন্তু হয়তো এটা আমাদের মানে আগে আসতাম যে সেখানে আপনার 10টার মধ্যে 10টা-15-20-এর মধ্যে এখানে আমরা পৌঁছে যেতাম। হয়তো পানি শুকানোর কারণে আমরা এই দুর্গতিটার মানে ফেস করতেছি। এদিকে এখন পানি অনেকটা শুকানো, পানি একদমই কম। আসার পথে লঞ্চও একটু আস্তে চলছে, কারণ আপনার বালি এটা যদি ড্রেজিং করে তাহলে সবচেয়ে বেশি উপযোগী হবে চলাফেরার জন্য। লঞ্চ আটকে যায়, আর একবার আটকে গেলে আপনার মনে করেন 1-2 ঘন্টা অনেক লেট হয়ে যায়, আসা যাওয়া অনেক সমস্যা। যেখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, এখানে 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। সমস্যার সমাধানে ভুক্তভোগীরা হ্রদের তলদেশ খননের দাবি জানিয়েছেন। বড় প্রকল্প না নিয়ে যদি যেখানে যেখানে লঞ্চ থেকে যায় ওখানে যদি আর কিছু কিছু যদি মাটি সরানো দেওয়া যায়, লঞ্চ না থাকার মতন যদি ব্যবস্থা করা হয়, তাহলে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। খননের মাধ্যমে এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসকও। একটি ড্রেজিং এর একটি প্রকল্প চলমান আছে, খুব শীঘ্রই সেটা হয়তো বাস্তবায়ন পর্যায়ে এসে যাবে। আমরা আশা করছি এই ড্রেজিং এর কাজটি সম্পন্ন হলে নদীগুলোর নাব্যতা বাড়বে, তাহলে আমরা বিভিন্ন উপজেলা যারা এই শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আর ঘটবে না। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহার আগে চট্টগ্রামে ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে লবঙ্গের দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। তবে কিছুটা কমেছে এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, ধনিয়া সহ সব ধরনের মশলা পণ্যের দাম। এদিকে বছর জুড়েই বেড়েছে এসব মশলার দাম। ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সামান্য পতনেও এলাচ ক্রয় ক্ষমতার বাইরে বলছেন ক্রেতারা।
চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মোকামগুলো ভর্তি নানা রকম মশলা পণ্যে। ব্যবসায়ীরা জানান এ সপ্তাহে লবঙ্গের দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। তবে এলাচ, দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, জিরা সহ সব ধরনের মশলা পণ্যের দাম নিম্নমুখী। দারুচিনির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 370 টাকায়। আর ভিয়েতনাম থেকে আসা দারুচিনির দাম 30 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে 440 টাকায়। বাইরের বুকিং টুকিং ফল করার কারণে মার্কেটে একটু এলাচি এগুলো একটু নিম্নের দিকে আছে। আপনার কোরবানির জন্য কোনো কিছু দাম বাড়া নাই, বরঞ্চ এগুলো অনেকটা আরো এখন অনেকটা পড়তির দিকে। তবে বছর জুড়েই ক্রমাগত দাম বাড়ায় সামান্য পতনে স্বস্তি ফেরেনি ক্রেতার। এ সপ্তাহে এলাচ 300 টাকা কমে বিক্রি হচ্ছে 4100 টাকায়। আর সবচেয়ে ভালো এলাচ 100 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 4750 টাকায়। গোলমরিচের দামও 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 1080 টাকায়। বিশ্ববাজারে কমায় ধনিয়া, জিরার দামও নিম্নমুখী। তবে পাইকারি বাজারে ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর বসে থাকি যে রমজানের পরে কোরবানের একটা সিজন মশলার ভালো চলে, অন্ততপক্ষে লং, এলাচি, ডালচিনি, জিরা এসব আইটেম খুব ভালো চলে, কিন্তু এইবার এটা চলতেছে না। এটা কাস্টমার নাই। এবং আমরা লাইনের যে কাস্টমারগুলো আছে বিভিন্ন জায়গায় এদেরকে টেলিফোন করি কি তোমরা মাল আমাদের এখানে বেচা কিনা নাই। বন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সরবরাহ বিঘ্নিত না হলে মশলা পণ্যের দামে হেরফের হবে না বলছেন ব্যবসায়ীরা। বন্দরে যে কলম বিরতি চলতে কাস্টমার যে খাস করতেছে না, ওইটা আমাদেরকে একটু নাড়া দিচ্ছে। এখানে যে আমরা যত সময়ে মাল ডেলিভারি পাচ্ছি না। এবছর পর্যাপ্ত মশলা পণ্য আমদানি হয়েছে এবং ঈদে কোনো সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা 6 বছর আগে একটি বাছুর কিনে যাত্রা শুরু করেন, যা আজ পরিণত হয়েছে বিশাল ষাঁড় কালো মানিকে। এই ষাঁড়কে তিনি সন্তানের মতো লালন পালন করেন। রাজনৈতিক শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তিনি এটি উপহার দিতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পটুয়াখালীর উত্তর বুটিবনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা 2018 সালে একটি ফ্রিজিয়ান জাতের গাভী কিনেন, যার বাছুর কালোমানিক হয়ে ওঠেন তার শখের ষাঁড়। 6 বছর ধরে পরিবারের সদস্যদের সহায়তায় যত্নে লালন পালনে গরুটি এখন 10 ফুট লম্বা, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা ও ওজন প্রায় 1400 কেজি। সবাই ভালোবেসে তাকে কালোমানিক বলে ডাকেন। সোহাগ মৃধার স্ত্রী, মা ও ভাতিজার ষাঁড়টির সঙ্গে আবেগ জড়িয়ে আছে এবং তারাও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এই কালোমানিক উপহার দেওয়ার ইচ্ছাকে সমর্থন করেছেন। নেত্রী খালেদা জিয়াকে আমি এই গরুটা উপহার দেব, সেই থেকে আরো সুন্দর করে পালা শুরু করছে। সে এই গরুটা এখন এই কুরবানি উপলক্ষে, ঈদ উপলক্ষে তাকে উপহার দেবে। খালেদা জিয়ার জন্য আমাকে অনেক শখ দেন আর গরুটা আমরা দিমু, দিলে আমরা সবাই খুশি হব। আমরা সবাই আশাবাদী এবং আবেগী যে সেই গরুটি গ্রহণ করবে। সোহাগ মৃধা বলেন, ভালোবাসা থেকে প্রিয় নেত্রীকে, প্রিয় কালোমানিককে উপহার দিতে চান তিনি। এতে লাভ লোকসান কিছুই নেই, তার কাছে আর কিছুই চাওয়ার নেই। তিনি উপহারটি গ্রহণ করলে সোহাগের পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। আমলি শেখ হাসিনার গরু দেশে একই শোক। আমি ওইটা দেখে আমি টিভিতে দেখছি, পর আমি গরু পালি। তারপর আমারও ভিতরে আইছে যে ভাবাইছে যে তাহলে আমার এই গরুটা আমি বড় করি, আমি তারে দিমু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারে। সে গ্রহণ করুক আর না করুক, এটা আমার ইচ্ছা। তারে দেশের জন্য আমার ওই ইচ্ছা হয়, তা থেকে ভিতরে আবেগ তৈরি হয়েছে, আমিও তারে দিমু, আমার ইচ্ছা এটাই। গত বছর ষাঁড়টির দর উঠেছিল 10 লাখ টাকা, কিন্তু তিনি বিক্রি করেননি। এবার প্রায় 35 মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি বাজারে তুলবেন না তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শখের ষাঁড়টি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।